দুর্ধর্ষ মঙ্গল নায়ক চেঙ্গিস খানের সাম্রাজ্য মঙ্গোলিয়া। যে চেঙ্গিস খান একটা সময় অর্ধেক পৃথিবী জয় করে ফেলেছিলেন, আজ তার সাম্রাজ্যই ফাঁকা পড়ে আছে। প্রশ্ন হলো কেন? আপনি গাড়ি চালিয়ে যাচ্ছেন, 100 কিলোমিটার 200 কিলোমিটার পেরিয়ে গেলেন, তাও রাস্তায় একটাও মানুষ দেখতে পাচ্ছেন না। কোথাও কোনো গ্রাম নেই, শহর নেই, চারিদিকে শুধু খোলা আকাশ আর ঘাস। না, এটা কোনো সিনেমার দৃশ্য বা ভিডিও গেম নয়, এটা হলো বাস্তবের একটা দেশ, মঙ্গোলিয়া। এই দেশের জনসংখ্যা এতটাই কম যে দেশের প্রায় 99.7% এলাকা খালি পড়ে রয়েছে। দেশটার প্রায় 100% জনসংখ্যা এই ছোট্ট এরিয়াটুকুর মধ্যে থাকে, আর বাকি এই যে পুরো দেশটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুরো দেশটা খালি পড়ে রয়েছে। প্রশ্ন হচ্ছে কিসের ভয় বা কি রহস্য লুকিয়ে আছে এই ফাঁকা জমির পেছনে? তো আমি রয়েছি মিঠুন আপনার সাথে। আজ কথা হবে মঙ্গোলিয়া কেন 99.7% ফাঁকা পড়ে রয়েছে এই বিষয়ে। আর এখানে একটা শকিং তথ্য আপনাদেরকে বলে দেই, যে বৌদ্ধ ধর্মকে শান্তির ধর্ম বলা হয়, সেই বৌদ্ধ ধর্মের কারণেই একটা সময় মঙ্গোলিয়ার প্রায় 80% জনসংখ্যা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। কি ছিল সেই কারণ? আজ এই সমস্ত বিষয় আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মঙ্গোলিয়ার এই যে অদ্ভুত পপুলেশনের টাইপ, কেন সমস্ত মানুষ এই ছোট্ট এরিয়াটুকুর মধ্যে থাকে, এই বিষয় জানতে গেলে আমাদেরকে জানতে হবে দেশটার হিস্ট্রি এবং জিওগ্রাফি। তো আমরা সবার প্রথমে আজকের মঙ্গোলিয়ার জিওগ্রাফির ব্যাপারে জানব। মঙ্গোলিয়া পৃথিবীর 18th লার্জেস্ট কান্ট্রি, যার আয়তন প্রায় 16.6 লক্ষ বর্গ কিলোমিটার, যেটা আমাদের ভারতের আয়তনের প্রায় অর্ধেক আর ফ্রান্সের আয়তনের দ্বিগুণ। অথচ দেশটার জনসংখ্যা মাত্র 35 লক্ষ, যেটা আমাদের ভারতের একটা বড় পপুলেটেড শহরের থেকেও অনেক কম। মঙ্গোলিয়ার যে জিওগ্রাফি রয়েছে সেটাকে 3টে ভাগে ভাগ করা যায়: পাহাড়, তৃণভূমি এবং মরুভূমি। এবার এই ম্যাপটা ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন মঙ্গোলিয়া চীন আর রাশিয়ার মাঝখানে পুরোপুরি ল্যান্ড লকড একটা কান্ট্রি। কোথাও মঙ্গোলিয়ার সাথে সমুদ্রের কোনো কানেকশন নেই। দেশটার পশ্চিম ও দক্ষিণ পশ্চিম দিকে এই পুরো অংশটা জুড়ে রয়েছে বিশাল আলতাই পর্বতমালা। এই পুরো এরিয়াটা সারা বছর মোটা বরফের চাদরে ঢাকা থাকে। এখানে সারা বছরই টেম্পারেচার মোটামুটি -40 ডিগ্রির কাছাকাছি থাকে। তাই মানুষ তো দূরের কথা, কোনো পশু পাখির পক্ষেও এই পরিবেশে সার্ভাইভ করাটা লিটারেলি ইম্পসিবল। মঙ্গোলিয়ার উত্তর দিকের এই এরিয়াতে, মানে রাশিয়ার বর্ডার সংলগ্ন এই জায়গাতে রয়েছে সায়ান পর্বতমালা আর খবসকোল লেক। এখানেও বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা -40 ডিগ্রির কাছাকাছি থাকে। এছাড়া পুরো এরিয়া ঘন জঙ্গল আর বরফে ঢাকা। এখানে কিছু উপজাতি বসবাস করে, কিন্তু তাদের সংখ্যা এতটাই কম যে তাদেরকে দিয়ে একটা গ্রাম বা শহর তৈরি সম্ভব হয়নি। মঙ্গোলিয়ার দক্ষিণ দিকের এই পুরো এরিয়াটাতে আছে বিশাল গোবি মরুভূমি। এখানে আপনি যত দূরেই চোখ দিন না কেন, চারিদিকে শুধু বালি ছাড়া আর কিছুই দেখা যায় না। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা পৌঁছে যায় 45 ডিগ্রির উপরে, আর শীতকালে -30 ডিগ্রির কাছাকাছি। মানে একদিকে যেমন চাঁদি ফাটা গরম, অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডা। গোবি মরুভূমিতে সারা বছর 100 মিলিমিটারও বৃষ্টিপাত হয় না। তাই এই এরিয়া এতটাই ড্রাই যেখানে চাষাবাদ তো দূরের কথা, এখানে একটা ঘাসও জন্মাতে পারে না। এইসব কারণে দেশটা দক্ষিণ দিকেও কোনো গ্রাম বা শহর তৈরি হয়নি। মধ্য আর পূর্ব মঙ্গোলিয়ার এই পুরো অঞ্চলটা জুড়ে রয়েছে বিশাল তৃণভূমি, যেটাকে বলা হয় স্টেপ গ্রাসল্যান্ড। এই স্টেপ গ্রাসল্যান্ড মঙ্গোলিয়ার হার্ট নামে পরিচিত, যে কারণে স্টেপ অঞ্চল অনেকটাই সমতল। গাছপালা তেমন না থাকলেও এখানে প্রচুর ঘাস আছে, তাই এই অঞ্চলে পশুপালন খুব ভালো হয়। তাই এখানে বেশ ঘন বসতি দেখা যায়। এমনকি মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটারও এই এরিয়াতেই তৈরি হয়েছে। সবচেয়ে শকিং ব্যাপার হচ্ছে মঙ্গোলিয়ার মোট পপুলেশনের 50%, মানে প্রায় 15 লক্ষ মানুষ এই রাজধানীতেই বসবাস করে, আর বাকি 50% জনসংখ্যা আশেপাশের এই ছোট ছোট গ্রাম এবং শহরগুলোতে থাকে। আর মঙ্গোলিয়ায় যে ঘনবসতি নেই, এটা কিন্তু শুরু থেকেই এমন ছিল। মানে চেঙ্গিস খানের আমলে যখন মঙ্গোলিয়া সাম্রাজ্য একেবারে পিক পয়েন্টে ছিল, তখনও কিন্তু এই এরিয়াগুলোতে জনবসতি তৈরি করা যায়নি।
তার কারণ হচ্ছে এখানকার বাজে আবহাওয়া। এই জায়গাগুলো সারা বছর এতটাই মোটা বরফের চাদরে ঢাকা থাকে যে রাস্তার মতো বেসিক ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাও সম্ভব হয়নি। অন্যদিকে এই যে গোল মতো এরিয়াটা রয়েছে, যেখানে উলানবাটর শহর রয়েছে, এখানে বছরে প্রায় 300 থেকে 400 মিলিমিটার বৃষ্টিপাত হয়। ফলে এখানে চাষাবাদও যেমন করা যায়, তেমনি গ্রাসল্যান্ডের কারণে পশুপালনের জন্য খাদ্যের অভাবও হয় না। তাই পুরো দেশটার ঘনবসতি এইটুকু জায়গার মধ্যেই তৈরি হয়েছে। তবে শুধুমাত্র কিন্তু জিওগ্রাফি নয়, দেশটার ইতিহাসও একটা বড় কারণ এত কম পপুলেশনের। তো চলুন এবার মঙ্গোলিয়ার ইতিহাস আপনাদেরকে জানাই। হাজার হাজার বছর ধরে মঙ্গোলিয়াতে মানুষ থাকলেও তারা কোনোদিনই স্থায়ী শহর গড়ে তোলেনি। কারণটা খুবই সিম্পল, কারণ মঙ্গোলিয়ায় উর্বর জমির পরিমাণ খুবই কম। তাই এখানকার মানুষ স্থায়ীভাবে বসতি তৈরি করে চাষবাস করার বদলে পশুপালনটাকেই নিজেদের পেশা হিসাবে বেছে নিয়েছিল। তারা পশুদের খাবারের খোঁজে সারা বছর এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিত। আর এই যাযাবর সংস্কৃতি থেকেই জন্ম নিয়েছিল পৃথিবীর সবথেকে বড় স্থল সাম্রাজ্য মঙ্গল এম্পায়ার। 1200 শতকের আগে পর্যন্ত মঙ্গলরা ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত ছিল। এরা আলতাই পাহাড়, মঙ্গোলিয়ার স্টেপ অঞ্চল, গোবি মরুভূমির আশেপাশে পশুপালন করত। এই গোষ্ঠীগুলো বেশিরভাগ সময় নিজেদের মধ্যে যুদ্ধে মেতে থাকত, মানে কারোর মধ্যে তেমন কোনো ঐক্য ছিল না। কিন্তু জানলে অবাক হবেন, দশকের পর দশক ধরে লড়াই করতে থাকা এই মঙ্গল জনজাতিকে একত্রিত করেছিলেন তেমুজিন নামে এক সাধারণ মঙ্গল যুবক। 1206 সালে মঙ্গল গোত্রগুলোর একটা মহাসভায় তেমুজিনকে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়েছিল। আর এখান থেকেই মঙ্গল সাম্রাজ্যের যাত্রা শুরু হয়। চেঙ্গিস খান আর তার উত্তরসূরিদের সময় মঙ্গলরা ইতিহাসের সবচেয়ে বড় আর শক্তিশালী সাম্রাজ্য ছিল। 1206 থেকে 1227 খ্রিস্টাব্দের মধ্যে চেঙ্গিস খানের সাম্রাজ্য পূর্বে প্রশান্ত মহাসাগর থেকে পশ্চিমে ইউরোপের দরজা পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এছাড়াও চীন, মধ্য এশিয়া, পারস্য, এমনকি রাশিয়ার অনেকটা এরিয়াও মঙ্গল এম্পায়ারের কন্ট্রোলে ছিল। কিন্তু এই সাম্রাজ্য বিস্তারে একটা সময় মঙ্গল যোদ্ধাদের জন্য কাল হয়ে উঠেছিল। কারণ এই এলাকাগুলো দখল করতে গিয়ে মঙ্গলদের লক্ষ লক্ষ সৈনিক মারা যাচ্ছিল, যার ফলে যে মঙ্গোলিয়ার জনসংখ্যা আগে থেকেই কম ছিল তাদের জনসংখ্যা হুট করেই আরও কমে যায়। এরপর 1227 সালে চেঙ্গিস খানের মৃত্যুর পর তার উত্তরসূরিরা পুরো সাম্রাজ্যটাকে কয়েকটা ছোট ছোট ভাগে বিভক্ত করে নেয়। চেঙ্গিস খানের নাতি কুবলাই খান চীনের এই পুরো এরিয়াটা দখল করে নেয় আর ইউয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। কিন্তু কিছুদিনের মধ্যেই চীনের কিং ডাইনাস্টির সাথে তাদের যুদ্ধ হয়, আর যুদ্ধে হেরে গিয়ে তারা পশ্চিম দিকের এই এরিয়াটাতে চলে আসে, যেখানে বর্তমানে মঙ্গোলিয়া অবস্থান করছে। এরপর খারাখুলা নামে আরও একজন মঙ্গল বীর মঙ্গোলিয়াতে জুঙ্গার ডাইনেস্টির ভিত্তি স্থাপন করেন। 1600 শতকের শেষের দিকে জুঙ্গাররা ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। এরা মধ্য এশিয়ায় একের পর এক বড় বড় অংশ দখল করতে শুরু করে, এমনকি তাদের প্রভাব তিব্বত পর্যন্ত বিস্তৃত হয়। জুঙ্গারদের এই ক্ষমতা বৃদ্ধি চীনের কিং ডিনাস্টির সামনে একটা বড় হুমকি হয়ে দাঁড়িয়েছিল। আর ঠিক এই সময়েই বৌদ্ধ ধর্মের গণ্ডি ভারত এবং তিব্বত পেরিয়ে মঙ্গোলিয়ায় গিয়ে পৌঁছেছিল। বৌদ্ধ ধর্মের প্রতি মঙ্গলরা এতটাই প্রভাবিত হয়েছিল যে 1578 খ্রিস্টাব্দে বিখ্যাত মঙ্গল শাসক আলতান খান বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রধর্মের মর্যাদা দেন। এরপর থেকে মঙ্গোলিয়ার সাধারণ মানুষরাও বৌদ্ধ ধর্ম গ্রহণ করতে শুরু করে। যুদ্ধপ্রিয় দুর্ধর্ষ মঙ্গল জাতি বৌদ্ধ ধর্মের সংস্পর্শে এসে শান্তিপ্রিয় হয়ে ওঠে। তারা যুদ্ধ বিদ্রোহ থেকে দূরে সরে যায়। কিন্তু এরই মধ্যে 1755 থেকে 1757 সালে চীনের কিং ডিনাস্টির সম্রাট টিয়ানলং মঙ্গোলিয়াতে একটা ভয়ানক অভিযান চালায়। মঙ্গোলিয়ানরা যেহেতু সে সময় যুদ্ধ বিদ্রোহ ছেড়ে শান্তির পথ বেছে নিয়েছিল, তাই স্বাভাবিকভাবেই কিং ডিনাস্টির হঠাৎ আক্রমণে জুঙ্গার সাম্রাজ্য পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এই যুদ্ধে প্রায় 6 লক্ষ জুঙ্গার মারা যায়। মঙ্গোলিয়া রীতিমতো লাশের স্তূপে পরিণত হয়। এরপর প্রায় 200 বছর মঙ্গোলিয়া চীনাদের কন্ট্রোলে ছিল। এই সময় চীনারা মঙ্গোলিয়ার কালচারকে একদম গোড়া থেকে উপড়ে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবে বৌদ্ধ ধর্ম টিকে যায়। এরপর 1911 সালে কিং সাম্রাজ্যের পতন হলে মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে। তবে আগামী কয়েক বছরের মধ্যেই চীনের প্রজাতন্ত্রী সরকার মঙ্গোলিয়াকে তাদের অংশ হিসাবে দাবি করতে শুরু করে। আর এই সময় চীনের হাত থেকে মঙ্গোলিয়াকে বাঁচানোর জন্য মঙ্গোলিয়ার পাশে দাঁড়ায় সোভিয়েত ইউনিয়ন।
মঙ্গোলিয়াকে পুরোপুরি চীনা প্রভাব থেকে মুক্ত করার জন্য সোভিয়েতরা মঙ্গোলিয়ানদের খাবার, ফিনান্সিয়াল সাপোর্ট, এমনকি অস্ত্রও দিয়েছিল। এবং ফাইনালি মঙ্গোলিয়া পুরোপুরি চীনের কন্ট্রোল থেকে বেরিয়ে আসে। এরপর 1921 সালে সোভিয়েত ইউনিয়নের সাহায্যে মঙ্গোলিয়ার নতুন নাম হয় পিপলস রিপাবলিক অব মঙ্গোলিয়া। তবে এক্ষেত্রেও স্বাধীনতা যেন শুধু নামমাত্রই ছিল। সরকারের সমস্ত কন্ট্রোল ছিল সোভিয়েত ইউনিয়নের হাতে। প্রায় 70 বছর ধরে মঙ্গোলিয়ার সরকার সোভিয়েতের পাপেট হিসাবে কাজ করত। মঙ্গোলিয়ার অর্থনীতি বলুন বা রাজনীতি, সবকিছুই সোভিয়েতদের ধাঁচে তৈরি করা হয়েছিল। এই সময়ও কিন্তু মঙ্গোলিয়াতে বৌদ্ধ ধর্মের উপর নিপীড়ন বন্ধ হয়নি। আর এই বৌদ্ধ ধর্মের উপর নিপীড়ন করার একটা প্রধান কারণ ছিল জনসংখ্যা কমে যাওয়া। বিষয়টা একটু সহজ করে বলছি। সোভিয়েত ইউনিয়নরা মঙ্গোলিয়া থেকে চিপ লেবার আমদানি করত, মানে সস্তায় লোকজনদের ধরে নিয়ে যেত কাজ করানোর জন্য। কিন্তু মঙ্গোলিয়া যেহেতু বেশিরভাগ মানুষই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, ফলে তাদের মধ্যে অনেকেই বিয়ে করতে চাইত না। ফলে দেশের জনসংখ্যা হু হু করে কমে যাচ্ছিল। এর ফলে মঙ্গোলিয়া থেকে সোভিয়েত ইউনিয়নের চিপ লেবারের সাপ্লাই অনেকটাই ড্রপ করতে শুরু করেছিল। আর এই সময় সোভিয়েত ইউনিয়ন মঙ্গোলিয়া থেকে বৌদ্ধ ধর্মকে উপড়ে ফেলার জন্য মরিয়া হয়ে যায়। সোভিয়েত বাহিনী হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুকে খুন করে, কয়েকশো বৌদ্ধ মঠে আগুন লাগিয়ে দেয়। এর ফলে লোকাল মঙ্গোলিয়ানদের সাথে রাশিয়ার মতবিরোধের কারণে দাঙ্গা শুরু হয়ে যায়। এই দাঙ্গাতেও কয়েক লক্ষ মানুষ মারা যায়। আর এই সবের মধ্যেই মঙ্গোলিয়ার জনসংখ্যা কখনোই র্যাপিডলি ইনক্রিজ হতে পারেনি। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর মঙ্গোলিয়া একটা গণতান্ত্রিক দেশ হিসাবে উঠে আসে। এই সময় দেশটার জনসংখ্যা ছিল 20 থেকে 22 লক্ষ। আর বর্তমানে মানে 2025 সালে দাঁড়িয়ে মঙ্গোলিয়ার জনসংখ্যা 35 লক্ষ। এখান থেকে একটা ব্যাপার ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মঙ্গোলিয়ার জনসংখ্যা স্বাধীনতার আগে বা পরে তেমন একটা গ্রো করতে পারেনি। এর পেছনে হিস্ট্রি এবং জিওগ্রাফি ছাড়াও আরও বেশ কিছু কারণ রয়েছে। যেহেতু সোভিয়েত ইউনিয়নের ভাঙনের আগে মঙ্গোলিয়ার অর্থনীতি কমপ্লিটলি সোভিয়েত ইউনিয়নের উপর ডিপেন্ডেন্ট ছিল, তাই যখন সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ে মঙ্গোলিয়ার অর্থনীতিও পুরোপুরি ধসে পড়েছিল। আর এই ধাক্কা এতটাই বেশি যে 1991 সাল থেকে আজ পর্যন্ত মঙ্গোলিয়া সেই ধাক্কা সামলে উঠতে পারেনি। এমনকি আজকের দিনেও প্রায় 30% মঙ্গোলিয়ান তাদের ট্র্যাডিশন মেনে যাযাবরের মতো জীবনযাপন করেন। গবাদি পশু নিয়ে দেশের এক জায়গা থেকে অন্য জায়গায় তারা ঘুরে বেড়ান, তারা তাঁবুতে থাকেন, আর এটাই তাদের অর্থনীতির প্রধান ভিত্তি। আর এই যে মঙ্গোলিয়া দেশটা খালি পড়ে রয়েছে, চারিদিকে এত ফাঁকা জায়গা পড়ে রয়েছে, এই জিনিসটা লোকাল মঙ্গোলিয়ানরা ভালোবাসেন। তাদের জন্য এটা তাদের স্বাধীনতার প্রতীক। তারা বিশ্বাস করেন এই তৃণভূমিতে খোলা আকাশের নিচে গবাদি পশু নিয়ে ঘুরে বেড়ানোটাই জীবনের আসল সুখ। আর যদি ট্যুরিস্টদের কথা বলা হয় তাহলে মঙ্গোলিয়া ট্যুরিস্টদের জন্য যেন এক টুকরো স্বর্গ। হর্স রাইডিং, গোবি মরুভূমিতে ক্যামেল সাফারি, ট্র্যাডিশনাল নাদাম ফেস্টিভ্যাল, সব মিলিয়ে একদম অন্যরকম একটা অভিজ্ঞতা দেয় মঙ্গোলিয়া। তাই আজকের দিনে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 2 জন মানুষ বসবাস করলেও এই দেশটা কিন্তু আদতে খুবই সুন্দর। আর তার প্রধান কারণ হচ্ছে দেশটার কম জনসংখ্যা। এবার যদি প্রশ্ন করা হয় যে ভবিষ্যতে কি মঙ্গোলিয়ার জনসংখ্যা বাড়তে পারে, এর উত্তর হবে না। তাড়াতাড়ি জনসংখ্যা বাড়ার কোনো চান্স এখানে নেই। কারণ এখানে চ্যালেঞ্জ শুধুমাত্র প্রকৃতি নয়, ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি, দুর্বল ইকোনমি, আধুনিক ইন্ডাস্ট্রির অভাব, এসব কিছু এখানে এক একটা চ্যালেঞ্জ। তবে মঙ্গোলিয়ার অর্থনীতিকে চাঙ্গা করার জন্য 2টো অপশন রয়েছে। একটা হচ্ছে ট্যুরিজম, আর দ্বিতীয়টা হচ্ছে মাইনিং। ট্যুরিজমের কথা তো একটু আগে আপনাদেরকে বললাম। আর মঙ্গোলিয়ার দক্ষিণ দিকের গোবি মরুভূমিতে প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মিনারেল সঞ্চিত আছে। আর আধুনিক টেকনোলজিতে রেয়ার আর্থ যে কতটা ইম্পর্টেন্ট সে বিষয়ে আমি এই ভিডিওতে ডিসকাস করেছিলাম। এছাড়াও এখানে তামা, দস্তা, সোনা এসবও যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাই খনিজ সম্পদ মঙ্গোলিয়ার জন্য গেম চেঞ্জার হতে পারে। আর আপনাদেরকে বলে দেই, মঙ্গোলিয়া কিন্তু আমাদের দেশ থেকে খুব বেশি দূরে নয়। তাই আপনি যদি কোনোদিন ঘুরতে যেতে চান বিদেশে, অবশ্যই এই দেশটাকে নিজের আইটিনারি লিস্টে রাখতে পারেন। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।